নমস্কার। ভবঘুরে চ্যানেলের দ্বিতীয় পর্ব কমল চক্রবর্তী রচিত প্রিয় ফরেস্টারের থেকে শিমলিপালের পাগলি। টাইগার প্রজেক্ট এসআর চৌধুরী আজও শিমলিপালের কিংবদন্তি পুরুষ। চৌধুরীকে অরণ্য হয়তো কোনোদিন ভুলে যাবে। একজন মানুষ কবিতা লেখেননি, ছবি আঁকেননি, নাটক নয়, ফুটবল নয়, অন্য কোনো মহতী শিল্প নির্মাণ করে যাননি। তবে আর মনে থাকবে কেন? যতদিন যাবে তত মৃত্যু আমাদের স্মৃতিহীন করে দেবে। তবু কিছুকাল এক অরণ্য প্রেমিকের হা হা হাসি, শাপথ প্রতিম চলাফেরা, অহরাত্র বনে ঘুরে বেড়ানো লোক পরম্পরা চলতে থাকবে। শেষে চৌধুরী সাহেব সত্যি সত্যি কোনো বিগ্রহ তুল্য নানা কথা কাহিনীতে চিত্রিত হবেন। তাতে আর আশ্চর্য কী? পটে আঁকা হবে একজন মানুষের কাঁধে ঝুলন্ত বাঘ, কোলে হরিণ শিশু, সঙ্গে একপাল তৃণভোজী মাংসাশী সহচর। এইভাবেই তো মানুষ ক্রমে দক্ষিণ রায় হয়েছিল। ফলে নবরূপী দক্ষিণ রায় চৌধুরী সাহেব শিমলিপালকে বুকে আগলে রেখেছিলেন। মনে আছে, একদা কাজের সুবিধার জন্যে হেডকোয়ার্টার বারিপদা থেকে সরিয়ে যোশীপুর নিয়ে আসেন। কারণ যোশীপুর অনেক বেশি জঙ্গল মুখর। যে কোনো দিন গভীর রাতে, যে কোনো দিন সকালে বা দুপুরে জঙ্গলের ভেতরে ঢুকে পড়তেন। গভীর রাত অবধি যোশীপুর ডিরেক্টর বাংলোয় কাজ করতেন। অফিস ঘরে বসে কাজ করছেন, দেয়ালে সেলফ দিয়ে ঘুরে বেড়াতো অজগর, কখনো অন্ধ হায়না যার নাম ছিল ভায়না, কখনো ভাল্লুক জম্বু গা ঘেঁষে দাঁড়াতো, কখনো যুবতী বাঘিনী খৈরি কনফারেন্স টেবিলের উপর উঠে বসত, হাত থেকে কলম কেড়ে নিত। শোনা যায় রাতে শোবার জন্য বিশাল ডাবল বেড, ডানলোপিলোয় চমৎকার সাদা চাদর বিছানা থাকত। এক পাশে অন্ধ হায়না, অন্য পাশে যুবতী খৈরি, পায়ে সুরসুরি দিত বুনো জম্বু, সাহেবের মাথার কাছে সারা রাত বিরে পাকিয়ে শীতল অজগর। আমি দেখেছিলাম প্রয়াত চৌধুরী সাহেবের ব্যবহৃত বন্ধ ঘরে ডবল বেড, ধুলো শুকনো কুঁচো পাতা ভরে। গত বছর যোশীপুর রেস্ট হাউসে 2-3 দিন থাকা হলো। চমৎকার থাকা খাওয়ার ব্যবস্থা। রেস্ট হাউস সংলগ্ন আমবন, ধারে ধারে ঘন শাল, কিছু পেরিয়ে টিলা, মাটির উজান, গাছের পাতা কটকটে সবুজ, দু একটা হলদে হয়েও ঝরে পড়ছে। অফিস জড়িয়ে 10 কদম রেস্ট হাউস, ওয়্যারলেস ঘিরে অফিস, হেডকোয়ার্টার্স বারিপদা বা জঙ্গল থেকে যেমন যেমন খবর আসছে সেই সব কাজ করার জন্য গার্ড, ফরেস্টার, রেঞ্জার সকলেই অপেক্ষায়। রেস্ট হাউস 136 দেউড়ি। আমি চা নিয়ে রোদে। বর্তমানে একমাত্র বন্যপ্রাণী কৃষ্ণ মৃগটি নামহীন, গা ঘেঁষে দাঁড়ালো। হরিণের খয়েরি রোমে রোদ ঝলমল করে। গার্ডদের জিজ্ঞাসা করে জানা গেছে হরিণটার কোনো নাম নেই। চৌধুরী সাহেব বেঁচে থাকলে হয়তো মেঘা কিংবা শিমলা এরকম একটা নাম রাখতেন। এভাবে নাম গোত্রহীন অনাথ হয়ে থাকতো কি? গলায় এক টুকরো নুপুরের টিং টিং শব্দ দিয়ে অনাথ হরিণ শালবনের দিকে চলে গেল। এই স্থান একদা একটি দারুণ সুন্দরী বাঘিনীর চলাফেরায় স্বর্গ হয়েছিল। মনে আছে, তখন ফরেস্ট অফিসের সঙ্গে আলাপ হয়নি। শালবনের ফাঁকে ফাঁকে যেটুকু রোদ পড়ে তাতেই আদুরে হলুদ কালো মখমলের শরীর ঢেলে খৈরি শুয়েছিল। পাশে একজন খাকি জামা প্যান্ট পরা ফরেস্ট গার্ড অনবরত নোটবুকে টুকে যাচ্ছে। এখন খৈরি চোখ মেলল কি, এখন ল্যাজ নাড়ল কিংবা মাছি তাড়ালো, ভুরু নাচালো। খুব মজা লেগেছিল বনফ্রি এই বাঘিনীকে এবং তার অহরাত্র কলমচিদের। মাঝে মাঝে অন্ধ হায়না ল্যা করে ঘুরে বেড়াচ্ছিল। সব ছাড়িয়ে খৈরির ফেটে পড়া রূপ দেখে প্রেমে না পড়ে থাকা যায় না। সত্যি বলতে কি, কখনো কখনো খৈরিকে জানোয়ার মনে হয়নি এবং ভেবেছি বাকছাল পরা কোনো মানবী শাল আসানের ফাঁকে বড় রাজকীয় শরীর হাট করে রোদ পোহাচ্ছে। রোদে বসে 36 দেউড়ি বলল, বাবু ওই দেখুন খৈরিকে ওখানে পোতা হয়েছে। কথাটা শুনতেই অনেক দিন পর বুকটা ছ্যাঁত করে উঠল। দূরে আমতলায় কিশোর কৃষ্ণমৃগ গলায় একটি নুপুর টিং টিং করে ঘুরছে। প্রেমিসেসের গেটে এক দঙ্গল ছেলেপুলে মোটাসোটা বউ বিটি নিয়ে 2-3টি মারোয়ার পরিবার এসেছে। তাদের লক্ষ্য অনাথ হরিণটি।
ছোটরা চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল। আমি ততক্ষণ সমাধির কাছে, শান বাঁধানো। ছোট ছোট আর্চ দিয়ে গোল গোল করে মাঝে মাঝে মাটির কলসি দিয়ে ডিজাইন। সমাধির ধারে ধারে লাল টুকটুকে বোতাম ফুল, প্রজাপতি উঠতে উঠতে ফুলে বসছে। চৌধুরী সাহেবও নেই, তার আদুরের খৈরিও নেই। কখনো জানোয়ারের স্মৃতিতে কাতর হইনি, হবার কথাও না। আমি তো সার্কাসের আগুনে রিং টপকাতে বাধ্য বাঘের যন্ত্রণা দেখে বড় হয়েছি। চিড়িয়াখানায় জালের ফাঁক দিয়ে সিংহের চোখ লক্ষ্য করে বাদাম ছুঁড়েছি। তবু আজ এতদিন পরে প্রকৃতই বাঘিনীর জন্যে বেদনা, হায়। দুপুরে খৈরি নদী রামতীর্থে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যায় সিগারেট ধরিয়ে লম্বা করিডোরে পায়চারি করছি। হাঁটছিল। মদ্যপানের অসংলগ্ন কথা, গানের ধুমকি ফাঁকা রেস্ট হাউসে রাত হয়ে গেলেও শোনা যায়। পাশেই পিচ রাস্তা। জ্যোৎস্না করিডোরে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো একটা বিশাল বাঘ নিঃশব্দে গাছতলায় হেলে ধুলে বেড়াচ্ছে। গাছের ফাঁকে ফাঁকে গাঢ় জ্যোৎস্নার পরে আলো কালোয় ডোরা ডোরা। গা ছমছম নির্জন করিডোর, বাগান, আমতলার পাশেই খৈরির সমাধি। হালকা কুয়াশা, অন্ধকার, জ্যোৎস্না সব মিলে সত্যি সত্যি মনে হচ্ছে খৈরির বিশাল ছায়া শরীর ভূত আমতলায় মদালস হেঁটে যাচ্ছে। এখানে ঘন ঘন লোডশেডিং হয়। কিছু মানুষ অন্ধকারে ওয়্যারলেস ঘর ঘিরে দাঁড়িয়ে। একটা হাতি ঠাকুরানী পাহাড়ের দিকে তীর দিয়ে মারা হয়েছে, তাই সকলে উত্তেজিত। দাঁত দুটো কেটে নিয়ে গেছে। একটা দাঁত 18, অন্যটির 17 কেজি। সন্ধ্যের মুখে একদল ফের ওই মরা হাতির জন্যে উদ্দেশ্যে জিপ নিয়ে বেরিয়ে গেল। সঙ্গে ক্যামেরা, বন্দুক, দড়িদড়া। আমাকে যেতে বলল। আমি সুরছিন্ন রক্তাক্ত হাতি দেখতে পারবো না, তাই গেলাম না। কিভাবে দেখব? দাঁত বার করতে গিয়ে সুরছিন্ন। ফলে এখন রেস্ট হাউসে একা। অনেক দূরে কিচেনে বসে 36 দেউড়ি কাটা ফুটে আছে থাকা পা পায়ের গোড়ালিতে নুনের সেঁক দিচ্ছে। আমি খৈরিভূত থেকে উত্তেজনায় কাঁপছি। সত্যি তো, যেমন মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা বা পুঁতে ফেলা রীতি, তেমনি বাঘ মরে গেলে ছাল ছাড়িয়ে নেবার রীতি। ব্যতিক্রম খৈরি ভূত হয়ে গেছে। খৈরির ছাল কোনো সাহেবের দেয়ালে শোভা পারবারই কথা ছিল। কুয়াশায় জ্যোৎস্না পড়ে ফোলা রোয়া মনে হচ্ছে। খৈরিভূত ধীরে শালবন থেকে উঠে চৌধুরী সাহেবের ডাবল বেডরুমের বন্ধ দরজার মুখে রগড়াতে লাগলো। মনে হলো যেন ভূতের চোখেও জল। খৈরি বলছে, জানো, আমি যে কদিন বেঁচেছিলাম 5-7 বছর প্রত্যহ 3 শিফটে আমার মুভমেন্ট নজর রাখা এবং লেখার জন্যে নজরদার ছিল। যেসব নিয়ে গার্ডদের মধ্যে কত অসন্তোষ। অনেক ভয়ে অশান্তিতে দিন কাটিয়েছে। আমার মৃত্যু কামনা করেছে। আমি পছন্দের ছিলাম না। আসলে আমি তো বুনো জানোয়ার, এত করেও তোমাদের বন্ধু হতে পারিনি। কিন্তু সব থেকে অবাক কাণ্ড, হাজার হাজার পৃষ্ঠা যে দিনলিপি খৈলিকে নিয়ে ঘিরে লেখা হয়েছিল, সেসব কোথায় গেল? কোথায় তোমাদের লোক দেখানো প্রেম? সব আমার জানা আছে। তোমাদের ভালোবাসতে গিয়েই তো আমার অকাল মৃত্যু। শিমলিপালের গহীন গভীর অরণ্য ছেড়ে এই ঘেরা জালে। কিন্তু তোমরা ওই হাজার হাজার পৃষ্ঠা নোটের কি করলে? রাত গভীর, মধ্য গগনে শিশিরে খৈরির সমাধি ভেজা। ফুল থেকে জলবিন্দু টপ টপ করে পড়ছে। নীল কুয়াশায় আম্বনে এক বাঘভূত ডোরা মাখন শরীর দুলিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভূতের চোখে জল না শিশির? ধন্যবাদ।